বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সম্প্রতি সরকারি অনুষ্ঠানে এভাবেই মুসলিম নারী চিকিৎসকের হিজাব প্রকাশ্যে টেনে খুলে ফেলে ভারতীয় সরকারের ক্ষমতা কাঠামোর প্রচণ্ড ইসলাম বিদ্বেষী চরিত্রের প্রমাণ দিয়েছেন। হিজাব পরিহিত নবনিযুক্ত ওই চিকিৎসক তার নিয়োগপত্র নিতে এসেছিলেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। একজন মুখ্যমন্ত্রীর এমন ঘৃণার প্রকাশ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 2015 থেকে 2025 এই এক দশকে ভারতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক সহিংসতা ধারাবাহিক ও কাঠামোগত রূপ নিয়েছে। সরকারিভাবে ধর্মভিত্তিক নিহতের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ না করা হলেও সংবাদ মাধ্যম, মানবাধিকার সংগঠন ও স্বাধীন ট্র্যাকারগুলোর তথ্য বিশ্লেষণ করলে একটি উদ্বেগজনক চিত্র স্পষ্ট হয়। সহিংসতার ধরন বদলেছে, কিন্তু লক্ষ্যবস্তু হিসেবে মুসলমানরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ভারতের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো এনসিআরবি কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেটায় সাম্প্রদায়িক সহিংসতার সামগ্রিক সংখ্যা থাকলেও ধর্মভিত্তিক নিহতের আলাদা হিসাব নিয়মিতভাবে প্রকাশ করা হয় না। ফলে মুসলমানদের বিরুদ্ধে সংগঠিত সহিংসতার প্রকৃত মাত্রা সরকারি পরিসংখ্যানে অস্পষ্টই থেকে যায়। প্রশ্ন ওঠে, এটিকে কেবল প্রশাসনিক সীমাবদ্ধতা নাকি রাজনৈতিক ইচ্ছার অভাব? কারণ ধর্মভিত্তিক ডেটা প্রকাশ করলে স্পষ্ট হয়ে যাবে কারা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। প্রত্যেক নিহতের গল্পে মানুষের জীবন, পরিবার, স্বপ্ন ও নির্যাতনের মুহূর্ত লুকিয়ে থাকে। দাদরিতে মোহাম্মদ আকলাক, আলোয়ারে পেহলু খান, ঝাড়খণ্ডে তাবরেজ আনসারি, তারা কেবল নাম নন, তারা এমন প্রতীক যাদের পিটিয়ে মারা যায় এবং পরে হিন্দুত্ববাদী রাজনীতির কলকাঠিতে বিচার মেলে না। ভারতে গত এক দশকে মুসলমান সম্প্রদায়ের উপর সহিংসতার যে ধারা লক্ষ্য করা গেছে তা আর বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা যায় না। 2015 থেকে 2025 পর্যন্ত অন্তত 70 থেকে 80 জন মুসলমান সাম্প্রদায়িক সহিংসতায় নিহত হয়েছেন। এদের বড় অংশ হিন্দুত্ববাদীদের সংগঠিত হামলার শিকার। দেশটির সরকারি পরিসংখ্যান এই সংখ্যা প্রকাশ করে না, তবে সংবাদ মাধ্যম, মানবাধিকার সংস্থা এবং স্বাধীন গবেষণা রিপোর্টগুলোর সমন্বয়ে এ বিষয়ে ভয়ঙ্কর একটি চিত্র দেখা যায়। অবশ্যই সংখ্যাও চূড়ান্ত নয়, বরং এটি রাষ্ট্রের লুকোচুরি, প্রশাসনিক নিরাপত্তা আর বিচারহীনতার এক নির্মম সংস্কৃতি। এক দশকের বিশ্লেষণে দেখা গেছে মুসলমানদের উপর সহিংসতার কিছু সুনির্দিষ্ট প্যাটার্ন রয়েছে। হামলার প্রধান কারণগুলো সাধারণত গরু জবাই বা গরুর মাংস পরিবহনের অভিযোগ, বিতর্কিত লাভ জিহাদ তত্ত্বের ভিত্তিতে মুসলিম ও হিন্দু তরুণীদের সম্পর্ক, ধর্ম অবমাননা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপতথ্য। এছাড়া ধর্মীয় শোভাযাত্রার রুট বা সময় নিয়ে উত্তেজনা, মুসলিম ব্যবসায়ীদের বয়কট, হিন্দুত্ববাদী রাজনীতিবিদদের উস্কানিমূলক বক্তব্য ও সামাজিক মাধ্যমে বিদ্বেষমূলক মন্তব্য সহিংসতা উস্কে দেয়। কিছু ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে আইনের অপপ্রয়োগের অভিযোগও উঠেছে। পুলিশের দেরিতে হস্তক্ষেপ বা পক্ষপাত, দীর্ঘসূত্র বিচার ও রাজনৈতিক আশ্রয়ের কারণে অভিযুক্তরা প্রায় দায়মুক্ত থাকে। 2015 থেকে 2019 সালের মধ্যে গণপিটুনি নতুনভাবে প্রথাগত প্যাটার্নে প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় প্রায় গুজব ছড়ানো, ধর্মীয় পরিচয় শনাক্তকরণ, গণপিটুনিতে হত্যা ও রাজনৈতিক আশ্রয় বা আইনি ছাড়ের পুনরাবৃত্তি দেখা গেছে। আক্রান্তদের অধিকাংশই সাধারণ মুসলমান, বাজারে কাজ করা বা গ্রামের পথে চলাফেরা করা মানুষ। তাদের মৃত্যু কেবল ব্যক্তিগত ক্ষতি নয়, এটি পুরো মুসলমান সম্প্রদায়ের উপর ভয়, অসম্মান ও নিরাপত্তাহীনতার প্রতীক। এ বিষয়ে যুক্তরাজ্য ভিত্তিক কাশ্মীরি রাজনৈতিক কর্মী ও ওয়ার্ল্ড কাশ্মীর ফ্রিডম মুভমেন্টের সভাপতি এবং দ্য জাস্টিস ফাউন্ডেশন কাশ্মীর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক ডাক্তার মুজাম্মিল আইয়ুব ঠাকুর আমার দেশকে বলেন, রাষ্ট্রীয় মদতে সংগঠিত, সমর্থিত ও ন্যায্যতা দেয়া সহিংসতা বোঝার জন্য আমাদের পর্দার আড়ালে তাকাতে হবে, যেখানে দেখা যায় বিজেপির মূল সংগঠন আরএসএস সুতো টানছে এবং এক ভয়ঙ্কর গণহত্যামূলক প্রোগ্রাম বাস্তবায়ন করছে, যাকে কেবল গণহত্যা বলেই বর্ণনা করা যায়। আরএসএস এর শিকড় নাৎসি জার্মানিতে প্রথিত। তাদের আদর্শ, দর্শন ও কৌশল অনুকরণ করে, এমনকি তাদের স্যালুট ও পোশাকও নকল করা হয়েছে। নাৎসি ফ্যাসিবাদ অবসানের পর আরএসএস এর কর্মসূচি নতুন এক আধ্যাত্মিক অংশীদার খুঁজে পায় জায়নবাদের মধ্যে, যেখানে সংখ্যালঘুদের ক্ষতির বিনিময়ে একই সম্প্রসারণবাদী আদর্শ ভাগাভাগি করা হয়।
2015 সালে ভারতের উত্তরপ্রদেশের দাদরি শহরে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে। 50 বছর বয়সী মুসলিম কৃষক আকলাক একটি ভিত্তিহীন গুজবের শিকার হন। স্থানীয় কিছু কট্টরপন্থী হিন্দুত্ববাদী মানুষ আকলাকের বিরুদ্ধে গরুর মাংস সংক্রান্ত অভিযোগ ছড়ায়। গুজবটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করে। কয়েকশো মানুষ তার বাড়িতে প্রবেশ করে তার উপর নির্মম নির্যাতন চালায়। পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আকলাক নিহত হন। পরে তার পরিবার নিরাপত্তাহীনতার কারণে শহর ত্যাগ করতে বাধ্য হয়। 2020 সালের ফেব্রুয়ারিতে উত্তর পূর্ব দিল্লিতে ঘটে এক দশকের সবচেয়ে রক্তক্ষয়ী সাম্প্রদায়িক সহিংসতা। কয়েকদিনে অন্তত 53 জন নিহত হন, যার 2/3 মুসলিম। সংঘর্ষের প্রথম দিন থেকেই ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট শুরু হয়। মুসলিম সম্প্রদায়ের ঘরবাড়ি ও দোকানপাট লুটপাটের শিকার হয়। শত শত পরিবার রাতারাতি নিরাপত্তাহীন হয়ে পড়ে। আহতের সংখ্যা শতাধিক। শিশু ও বৃদ্ধদের মধ্যে ভয় ও দীর্ঘস্থায়ী ট্রমার প্রভাব লক্ষ্য করা যায়। ঝাড়খণ্ডের তাবরেজ আনসারি নামে একজন মুসলিম যুবকও গুজবের শিকার হন। স্থানীয়রা মিথ্যা অভিযোগ ছড়িয়ে তাকে নির্যাতন করে। ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে তাবরেজ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তার পরিবার ও স্থানীয় মুসলমানরা নিরাপত্তাহীন অবস্থায় দিন কাটাতে বাধ্য হন। বিভিন্ন স্বাধীন সংস্থা ও ট্র্যাকার 2024 থেকে 25 সালেই ভারতের বিভিন্ন রাজ্যে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হাতে অন্তত 20 মুসলিম নিহত হয়েছেন বলে জানিয়েছে। সরকারি ডেটায় ধর্মভিত্তিক নিহতের সুনির্দিষ্ট তথ্য নেই। প্রকাশিত সংখ্যার অদৃশ্যতার কারণে মুসলিম সম্প্রদায়ের উপর প্রায়ই সহিংসতার চক্র চলতে থাকে। করোনা পরবর্তী 2021 থেকে 23 সালে ধর্মীয় শোভাযাত্রা, মিছিল ও স্থানীয় উত্তেজনার কারণে বিচ্ছিন্ন সহিংসতা কিছুটা কমলেও থেমে যায়নি। নিহতের সংখ্যা কমলেও এ ধরনের ঘটনায় মুসলমান সম্প্রদায় প্রধান ভুক্তভোগী ছিলেন। অভিযুক্তরা দীর্ঘ সময় বিচার কার্যক্রমের বাইরে থাকে বা রাজনৈতিক আশ্রয় পায়। ফলে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে গভীর ভয় ও অবিশ্বাস তৈরি হয়েছে। 2024 থেকে 25 সালে লক্ষ্যভিত্তিক সহিংসতা আবার বেড়েছে। বিভিন্ন রাজ্যে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে গুজব, হেট স্পিচ ও সামাজিক রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে ছোট কিন্তু প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। পুলিশের দেরি বা পক্ষপাত, বিচারের দীর্ঘসূত্রতা এবং অভিযুক্তদের রাজনৈতিক আশ্রয় পরিস্থিতি আরও জটিল করেছে। স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়েছে। মুসলমানদের নিরাপত্তা ও অধিকার কমেছে। স্বাধীন গবেষণা সংস্থাগুলোর তথ্য মতে 2024 সালে দাঙ্গা ও গণপিটুনির ফলে অন্তত 24 জন নিহত হন, যার মধ্যে প্রায় 18 জন মুসলিম। বড় দাঙ্গা না হলেও লক্ষ্যভিত্তিক সহিংসতা জোরালো হয়েছে। এক বছরের মধ্যে 59টি সহিংস ঘটনা রিপোর্ট করা হয়েছে। অনেক ঘটনাই ঘটেছে ধর্মীয় উৎসব, প্রক্রিয়া বা মিছিলকে কেন্দ্র করে। 2025 সালের প্রথম কয়েক মাসেও একাধিক বিচ্ছিন্ন হামলার খবর পাওয়া গেছে। পুরো বছরের চিত্র এখনও স্পষ্ট নয়, তবে সহিংসতা ধারাবাহিকতা অব্যাহত থাকার ইঙ্গিত পাওয়া গেছে পুরোপুরি। যুক্তরাষ্ট্রের ওহাইও ইউনিভার্সিটির ভিজিটিং ইন্টারন্যাশনাল রিসার্চ স্কলার মোহাম্মদ আশরাফুজ্জামান আমার দেশকে বলেন, হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা অধ্যুষিত ভারতে নিম্নবর্ণের দলিত সম্প্রদায়, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ও মুসলিম ধর্মাবলম্বীরা অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায় প্রতিনিয়ত অনিরাপদ জীবনের মুখোমুখি। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকারে আসার পর গত এক দশকে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীসহ বিভিন্ন রাজ্য সরকারের পদস্থ প্রভাবশালী ব্যক্তিবর্গের উগ্র হিন্দুত্ববাদী কর্মকাণ্ড উচ্চবর্ণের হিন্দু ব্যতীত অন্যদের অস্তিত্বকে ক্রমাগতভাবে সংকটাপন্ন করে তুলেছে। তিনি বলেন, একদিকে কথিত গোমাংস বিরোধী উগ্র হিন্দুত্ববাদী ঘৃণার শিকারে পরিণত হয়ে মুসলিম সহ সংখ্যালঘু সম্প্রদায়ের অসংখ্য নিরীহ মানুষ গণপিটুনিতে খুন হয়েছেন এবং অগণিত পরিবার তাদের জীবিকা ও সম্পদ হারিয়েছে। অন্যদিকে 2025 সালের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মতো অন্যায্য আইন প্রণয়নের মাধ্যমে রাষ্ট্র মুসলিমদের সম্পদ বাজেয়াপ্ত করার বন্দোবস্ত করেছে। 2019 সালের আগস্ট থেকে সাংবিধানিকভাবে স্বায়ত্তশাসিত রাজ্য জম্মু ও কাশ্মীরের মুসলিমদের উপর নিপীড়নের বিস্তৃতি ঘটানোর উদ্দেশ্যে সেখানকার স্বশাসনের অধিকার ছিনিয়ে নিয়ে গোটা অঞ্চলকে প্রকৃতপক্ষে খোলা আকাশের নিচে একটি কারাগারে পরিণত করা হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার কর্মী, সাংবাদিক, গবেষক, লেখকদের কথিত সন্ত্রাসবাদের মিথ্যা মামলায় অভিযুক্ত করে কারাবন্দী করা ও স্বাধীনভাবে চলাফেরার অধিকার খর্ব করা হয়েছে। মানবাধিকার কর্মকাণ্ড পরিচালনাকে প্রকারান্তরে অপরাধ হিসেবে চিহ্নিত করে মুসলিম নেতৃত্বাধীন সব মানবাধিকার সংগঠনের কার্যক্রম মূলত বন্ধ করে দেওয়া হয়েছে। মুসলিম পরিচয়ের কারণে হত্যাসহ রাষ্ট্রীয় নিপীড়ন চালানোর সামাজিক বৈধতার বয়ান তৈরি করা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।